পূজা আবার আমার বিয়ে হবে হবে না মানে তুমি যে আমার মনের রোগ কাটবে শুধু মাথায় কাট করেছি আখির হৃদয় আখির মন খবর তোমার আমার ভালোবাসা চিরদিনে চিরকালে আমাদের এই ভালোবাসা কেউ কোনো চিনতে পারবে না কোনো দিন পারবে না তুমি তো আমার জন্মের সাথী তাই তোমার হাত ধরে প্রেমের সফল হয়ে আজকে আমি ঠিক পৌঁছে যাবো আনন্দ শিখে ঠিকানায় আর সেটার বেশি দিন নয় তোমার সৌরভে আমার চিন্তা ছুটি করবে তুমি আমার আমি তোমার জীবনের সাথী হলাম নিচে নামার ঝড় শুনলাম টাকা হবে নাকি বিকাশের টাকা হবে না ঠিকই শুনেছি ওই 200 টাকা আমার বোন আসলে কিনতে চাই ওই যে বললাম নিচে নামার ঝড় দিল বৃদ্ধ বয়সে মদন রোগ এই রোগের ওষুধ কি কথা জুতোর মালা আর ব্যথার টুপি কি আমার ভগবান যত বড় ভোগ নয় তত বড় ব্যথা গোসাই গায়ে নানা বলি আর মুখে কৃষ্ণ নাম বললে যেমন বৈষ্ণব হওয়া যায় না তেমনি গলায় তুলসীর মালা নিয়ে অধর্ম করে তোমার গলার শরীরটা শিয়াল সকলেও কি এত বড় কথা আমার শরীর
সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই। আমি একজন গরিব হোমিওপ্যাথিক ডাক্তার। তবু আমি চেষ্টা করে দেখবো। বলো তোমার কত টাকার দরকার? ডাক্তার টাকা? অবাক হয়ে যাচ্ছ তাই না? হ্যাঁ, আমি একজন গরিব হোমিওপ্যাথিক ডাক্তার। সারাদিন গোটা গ্রাম ঘুরে বেড়াই, বড় কেউ একটা ডাকে না। আর যারা ডাকে তারা আমার মতোই গরিব। আপনার করুণার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো ডাক্তার দাদা। আমি যদি কোনদিন সুযোগ পাই সব করে দেবে। তা দিও। এখন ধরো, এই নাও 1000 টাকা আছে। করবীর মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার দাদা। হ্যাঁ, রোগের উৎস বলে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। ভিডিও সেবার নাটকে বিয়ে করে আমি প্রেমের প্রাসাদ গড়ে তুলব। Yes, this is my hobby and my name is Bobby. What? কিন্তু উপযুক্ত মেয়ে ওই উপযুক্ত পুরুষের সঙ্গে খুঁজে দিতে পারি। পূজা বাংলায় যাকে বলে থাকো পূজাবতীর নিবন্ধন। I mean middleman. ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। এই জন্যই এত বিখ্যাত দরকার। আপনার বিয়ে দিতে না পারলে আমি বিয়ে দিয়ে ছাড়বো। What? এই আপনার মতন মেয়ে বিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। তোকে এখানে কে পাঠিয়েছে? আজকে কেউ নয়, কেউ নয়। আরে ভগবান তো সর্বত্র যেতে পারি। ওই সাংবাদিকের কাছে আইন নিয়োগ করে সবাই থাকলো বিশেষ। সরকারের নিয়ম চালু করে দিচ্ছি তুই আমার বেডরুমে ঢুকে যাবি। অবশ্যই, অবশ্যই। কারণ ওই মেয়েদের ওই ওপেন বডিটা দেখে নেওয়া উচিত। সাংসারিক জীবনে যাতে কোনো অশান্তি না হয়। আচ্ছা, আজ পর্যন্ত কজনের বিয়ে দিয়েছিস? অবশ্য অগুন্তি গ্যারেন্টি দিয়ে কাজ করি। সাকসেসফুল না হলে? আরে নিজেই বিয়ে করে সাকসেস করি। আমার বিয়ে দিতে না পারলে? আমি বিয়ে করে আইনের নামটা বুঝিয়ে দেবো। What? আরে সেই জন্যে তো সব সময় থাকে মালা। কি? মালাটা কি? ম্যাডাম, I say no! বেরিয়ে যাও। মেরে চাপ, মেরে চাপ, আরে যাচ্ছি, যাচ্ছি। ওরে বাবা, এই কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এই তো বিয়ে দেওয়া যাবে না, আর বিয়ে করাও ঠিক হবে না। সাংঘাতিক, বিয়ে বিয়ে আমার বড় জীবনে বাড়িতে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। আজকাল মডার্ন যুগে গ্রামের মাটিতে সোসাইটিতে নিজেকে আমি যৌবন মনে ভাসিয়ে দিতে চাই। তাই তো একজন পুরুষের লীলা সঙ্গিনী না হয়ে আমি চাই বহু পুরুষের লীলা সঙ্গিনী হতে। চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে প্রতি রাতে সাজবো নতুন প্রেমিকের সহধর্মিণী। না হতে পারলে সহধর্মিণী হওয়া যায় না বলতে। Oh my God! শিবাপ্পা তো তুমি কখন ব্যাপারে বসো। বয়স্ক শিক্ষা আমার প্রেম ভিক্ষা। তথাগতের কাছে সুদানের শিক্ষা। ও naughty boy! অফিসের বাচ্চারা তুমি কেন কিছুই ভাবতে পারো না? সেটা বলে উচিত হবে। চেয়ে দেখো আমার এই চোখের দিকে। ওই চোখে আছে কামনা, চেয়ে দেখো আমার এই মুখের দিকে। ওই মুখে আছে ধ্বংসের ছায়া, চেয়ে দেখো আমার এই মুখের দিকে। ওই মুখে আছে নবজাতকের পানীয় তীব্র গরম। শিবাপ্পা তো আপনি অফিসের বাচ্চারা আগে তুমি কিছু ভাবতে পারো না? ছুটে এসেছি সাধু বাবুর কাছে। কেন এত বঞ্চিত বললাম বড় রহিম শেখ? বহু চাষের জেলির নামে সরকারি ঋণ নেওয়া হয়েছে, অথচ ওরা এখনো কোনো ঋণ পায়নি। আমি ভাবতেই পারছি না শিবাপ্পা যে আমার মতো সেক্সি মহিলার সামনে তুমি নিজেকে কিভাবে সংযত রেখেছো। নিজেকে সংযত না রাখতে পারলে অপরকে কখনো সংযত রাখা যায় না। আমি যখন ক্যালকাটা ছিল না তখন ছেলে বন্ধুরা না আমায় একেবারে ওপেনলি কিস করেছে। আমার কেউ থাক, আর না বললে চলবে। আমরা বাবা বাড়িতে নেই। আমি তাহলে এখন চলি।
ভিডিও সেবা কত মুখার্জি আর বলবো বাপি তোমার বাবির এক তৃষ্ণা সেবা ব্রত দেখতেই পাইনি। কবি দেবী No, 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 no. Maybe not, dear. No, Bobby. Only Bobby. এই কি করছে ছাড়ো। এভাবে তুমি সরে যাচ্ছে কেন ডালি? ববি তোমাকে প্রেমের আড়ালে বন্দি করে রাখতে চায় ডালি। দুজনে দুজনকে চাই, চলো না দূরে দুজনে আরে দাদা তুই দারুণ সেজেছিস তো। কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে ওটা কি রে? প্যারিসের শোকেসের মডেল নাকি গো অ্যাজ ইউ লাইক পার্টনার? লাইফ পার্টনার, জীবন সঙ্গী। দাদা সত্যি এ আমার বোন ববি। আপনি কি বিয়ে করেছেন বললো বাবু? হ্যাঁ, মানে জানাবার সময় পেলাম না। সত্যি আমরা পছন্দের তারিখ না করে পাচ্ছি। দেখে মনে হচ্ছে সদ্য বাগান থেকে তুলে আনে এক রক্ত গোলাপ। সেটা তো তুমি বড্ড বেশি করে ফেলেছো। দাদা বাপের অনুমতি না নিয়ে বিয়ে করে তুই কিন্তু ভারী অন্যায় করেছিস। এটা আমি আগেই স্বীকার করেছি। বাবা নিশ্চয় আমার অন্যায় মেনে নেবে। আকি এসো, বাবার আশীর্বাদ নিতে ভেতরে এসো। কোন সাহসে তুমি একটা ছোট লোক বেকারের মেয়েকে বিয়ে করেছো? বাবা, কোন সাহসে তুমি ওকে বাড়ির ভেতরে ঢোকাচ্ছ? একটা সিনিয়র কাস্টের মেয়েকে বিয়ে করতে তোর লজ্জা করলো না? ববি! ছি! ওকে দাদা বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। ঘৃণা হয়। দাদা বলে পরিচয়তে লজ্জা হয়, কৃষ্ণা পরিচয়। মনে কি এই তোদের পরিচয় বেঁকে দেখাচ্ছি? পরিচয়হীন হয়ে মরণ অনেক অনেক ভালো। দাদা সাধু সামন্তের মাথা তুমি ভেদ করে দিয়েছো। আর তোমার কাছে মাথা হেট হয় এমন কাজ আমি করে এলাম। আপনি ভদ্র, শিক্ষিত, বড় গরিব। আর সেই গরিব হাফাজে ঘরের মেয়েকে তুমি রূপ কথার গাছ শোনা এবারে দাসী হিসেবে আপনার ওই পদসেবাটুকু করার অধিকার আমাকে দিন বাবা। সাধুবাবু শুনেছ? আমি আপনার কাছে এসেছিলাম আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি, যার চোখে পড়া স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসা রাখে। সেই অপরূপ দেবীকে প্রথমে বিসর্জন দেবেন না সাধু? হ্যাঁ, জাত বেদাতে গরম ছড়িয়ে। কংগ্রাচুলেশন বললাম, কংগ্রাচুলেশন। সত্যিই তোমার সাহস আছে, কাউকে কিছু না জানিয়ে যেভাবে তুমি খুন করে বিয়ে করে নিয়ে এলে তা তো ভাবাই যায় না। ববি প্লিজ, বৌদি মুখটা সরিয়ে শ্রীমুখখানে একবার দেখিয়ে জীবন ধন্য করো। এই না মেয়েটাকে কোথায় গেল? কি হলো রজত? চমকে উঠলে কেন? মেয়েটা কি তোমার চেনা? না, তবে হ্যাঁ, তবে
হ্যাঁ রবি, ওদের ভেতরে যেতে বলো। নতুন বরকনেকে সাত বাজিয়ে ঘরে তুলতে হয় যে নতুন বউ এলে ঘরের লোক কি দুঃখিতা, আমার দাদা বাবু বিয়ে করে বউ নিচ্ছে ঘরে, অথচ কেউ বউকে গরম করে ঘরে তুলে নেই। তাই এই চাকর দুঃখীরাম থাকতে না পেরে ছুটিয়ে দিচ্ছে এই নতুন বউকে ঘরের লোকটিকে ঘরে তুলতে। চাকর করে নিজেকে ছোট করো দুঃখিতা। তোমার চেয়ে আমি বেশি করো। তোমার কর্তব্য জ্ঞান অনেক শিক্ষিত ভদ্র বাবুদের লজ্জা দেবে। এমনি করে সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনাতে ঠিক আজকের মতো চিরকাল তুমি আমার পাশে থেকো। বলো। আমি জানি বাবা, আমার কাছে তুমি হিমালয়ের মতো কঠিন হলেও, আকাশের মতো উদার, অজ্রের মতো কঠিন হলেও কুসুমের মতো কমল। তাই হৃদয়ের চিনা হাত দক্ষতা হয়ে আমার অন্যায় ক্ষমা করে আজকে পুত্র মধ্যে যাবে নয়, নিজের কন্যা মনে করে কাছে দেবে না। দাদা দুঃখীরাম, যা এদের শাক বাজিয়ে ঘরের ভেতরে নিয়ে যা। আর রবি, তুমি স্ত্রীর ব্যবস্থা করে গুণবধূকে বরণ করার ব্যবস্থা করো। এসো গো, এসো এসো দাদা বাবু, এসো বর্দি বুড়ি, এসো এই দুঃখীরাম তোমাকে বাড়ি নিয়ে যাবে। এসো আমি কি দাদা বাবুকে মানুষ করেছি, তাই এই আনন্দে আমি ধরে হাসবো আর দাদা বাবুর চুপকে চোখের জল বুক ভাজাবো। এসো এসো গো দাদা বাবু, এসো বর্দি বুড়ি, এসো। যেমন করে রামচন্দ্র বাধ্য হয়েছিলেন সীতা দেবীকে 12 বছর বনবাসে পাঠাতে, মেয়েটাকে ওই পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাই সমাজ সংসারের নিরাপত্তার জন্য ওর রক্ত পরীক্ষা প্রয়োজন আছে। রক্ত পরীক্ষা এই রাকেশ! আরে রক্ত পরীক্ষা করতে হবে। উল্লাস মন্ডলের বোন এই রোগে আক্রান্ত। পতিতা ড্যাডি না না না, এসব এসব আমার কথা নয়। এই কার কথা? কলকাতার নাম করা ডাক্তারের রিপোর্ট। আর সেই ডাক্তারের রিপোর্ট অমান্য করার অধিকার আদালতেরও নেই। যেমন করেই হোক ওই ছোট লোকের মেয়েটাকে এবারে থেকে দূর করে দিতে হবে। এবারে মান সম্মান অবিদগ্ধ ওই ছোট লোকটার মেয়ের জন্য আমাদের সম্মান অবিদগ্ধ করা করে যাবে। সে চাই সম্মান মানে মহতে নরহর। এ কিছুতেই হতে পারে না। ইয়েস, দিস ইজ মাই হবি। ওই গরিব ছোট লোকের মেয়েগুলোকে চাবুক মারাই আমার একমাত্র হবি। রজত, যাও যেমন করে হোক বড় ডাক্তারকে রাজি করিয়ে রক্ত পরীক্ষা করাও। যাও। কিন্তু কোনো কিন্তু নেই। এইটা ভারতবর্ষ, এখানে চাল সার্টিফিকেটের অভাব নেই আর চাল ডাক্তারের অভাব নেই। 14 টাকা করে দেবো। তবু ওই উল্লাসকে এক খেলায় আমি জিততে দেবো না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার অভিযোগ্য আমার বংশমর্যাদা খুলস্তুকে মিশিয়ে দিয়ে ওই উল্লাস বিজয়ের হাতে হাতে না, ওকে আমি মেয়েটাকে যদি গ্রাম ছাড়া না করতে পারে, ভাই আমার গ্রাম
গরিবের বোন বাবু। কে কে তুই? আগে আমি আপনি বড় ভাই, বড় দায় থেকে আমাকে উদ্ধার করেছে। তাই শুধু পল্লবের কাছে নয়, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবু। আপনি চিরকৃতজ্ঞ। কি চাই এখানে? বোনকে নতুন শ্বশুর বাড়িতে রাখতে এসছি। গ্রামের আরো 2-4 জন আসছে, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানুষ নয় বাবু, আমি মানুষ নয়, গরিবের দেবতা। বামন হয়ে চার ধরতে যাওয়ার ফল কি হতে পারে জানিস চাওয়ার? পল্লবের সঙ্গে বোনের বিয়ে দিতে বাবু চাপকে মেরে চাপটা করে দেবো, চাপ। একটা রাস্তার মেয়েকে জোর করে পল্লবের গলায় ঝুলিয়ে দিয়েছিস। এই, কে আছে? বের হো, বের হো। ফাট, ফাট। পল্লবের সঙ্গে আমাকে ছাড়ুন বাবু, আপনার অনুমতি না দেওয়ার জন্য আমাকে ক্ষমা করুন। তবু আমার বোনকে আপনার বাড়িতে একটু স্থান দিন। মুঝে ভালোবাসার কাঙাল, মুঝে সুখের ভিখারি। তোর হাতে ওটা কি মিষ্টি? মিষ্টি খায় পল্লবের বাড়িতে কুটুমাতে বলতে এসেছিস? রাত রাত বলো। তোর বৃষ্টি আমার বাড়ির ঠিক আমার প্রথমের কথা। বেরিয়ে যা, বেরিয়ে যা, চলো ওখানে। বসে আর সাধু নাম ধারে অসাধু বড় লোক সামনে যাবো মাস্টার ওঠো রাস্তা ওঠো নাহলে আর জলে যেমন মেশে না ঠিক যেন আমার মতো দূর দূর করে দাঁড়িয়ে দেবেন না। বাবা পড়াবো না মা, তাহলে চোখের জলে কেঁদে কেঁদে ফুল হাসাবে। চলো রাস্তা চলো তোমার এই চোখের জলে এই ধনী পাশান হৃদয় বলবে না হৃদয় বন্ধন যদি ছিন্ন হয় এই ফুলের বন্ধনে তুমি তো বেঁধে রাখতে পারবে না। তুমি তো বেঁধে রাখতে পারবে না। এই শুধু ভুল, শুধু তাই চলো বসরাম, তাই চলো নাই বাবের মাসিকে দেখতে, তাই বাবের মাসিকে আশীর্বাদ করতে। শুধু দূর থেকে ভগবানের কাছে একটাই প্রার্থনা জানাই, আমার হাতি যেন তারই সঙ্গে তারই সুখে। আমার হাতি যেন তারই সুখে রাখে। রাষ্ট্রে শোষণমূলক ধনী সম্পদ আর অভিযাত্রে অহংকারে আজ থেকে তুমি কুকুরের মতো লাঠি মেরে ঘর থেকে বার করে দিলে। একদিন সেই নির্যাতিত ছোট লোকের কাছে তোমায় কেঁদে কেঁদে বলতে হবে তুমি মানুষ, তুমি সত্যের শ্রী, তুমি সত্যের শ্রী। সত্যের শিব ছোট লোকটা আমাকে ভয় দেখিয়ে গেল।
দাও, জলদি দাও ওই 5 ভরে সোনার হার। সারা আমাকে ভেবেছে ফেললো পাটে, আজ জন্মে ওই হারটা ফেলে দিয়ে সমস্ত টাকা আমি তুলে নেব। না সুন্দরী কয়েক গাছে আমার মাথা তুলে দাও। মদ জুয়া নোংরা মেয়েদের পিছনে পড়ে তুমি কোথায় বেরোছো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব। আর গাছে না তুমি দেবে কি না আমি জানতে চাই। ওটা আমার কাছে নেই, কার কাছে আছে? হাজু ঠাকুরের কাছে। চলো হারাম যাবে। ওসব ছেলেরা আমার সব চার আছে, বাড়ি বাড়ি হাজার আছে, রাজপুত ঠাকুরে। বাহ বাহ চমৎকার। ওদের বিশ্বাস করো। না তোর মতন এই বৃহস্পতি তোর মতন মেয়েকে বিশ্বাস করে না। সোজা কথায় কাজ না হলে চাপকে বিড়ির চাপড়া পড়ে দেবো। নতুন বেরিয়ে যাচ্ছ তোর মৃত্যুর খবরে। এবার তুমি ফিরে এসো। তোর মতন ভাইয়ের মেয়ে উপযুক্ত শাস্তি। খবরদার হারামজাদা, আবার তুই বোমাকে মারতে কাবু তুলেছিস? দাদা এ বাঁধো, বোমাকে ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে চাবুক মারতে হাত তুললে তোর হাত দুটো আমি ভেঙে দেবো হারামজাদা। ছেড়ো ছেড়ো বলছে, না হলে না বলে মানবি না তো? হ্যাঁ হ্যাঁ তাই। লাশ, এখন যদি সাবধান না হয়ে জানোয়ারের মতো ব্যবহার করিস, কি করবে কি করবো বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ মারবো। বসিয়ে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি এই চাবুকের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতে, মা বাবা মারা যাবার পর তোদের দুটি আমি বলে দিতে মানুষ করেছি, নিজে না খাই তোদের আমি অন্য জুড়িয়েছি। তাই তো তোর সমস্ত স্বেচ্ছাচার, সমস্ত অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করে যাই। তাই তাই দাদা হয়ে আমি আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি রে ভাই, তুই অন্ধকার থেকে আলোয় ফিরে আয়, অন্ধকার থেকে আলোয় ফিরে আয়। সরকার আমাকে জ্ঞান দিবে আর আমি তাই শুনবো। ভাবলে কি করে? আর কাছে না, কার কাছে যাই বলো? যার কাছে থাক ওই হার গাছা তুই পাবি না। পাবো না। না, পাবি না, কারণ হার গাছা তোর নয়। বিবেক কাকা ওর মেয়ের গলায় পরিয়ে এই মা লক্ষ্মীকে এই বাড়িতে পাঠিয়েছে। লক্ষ্মী তাহলে নারায়ণটা কি? এ তুমি কি বলছো? বৌমা, আপনার চমৎকার ভয়ের কথায় আপনি কিছু মনে করবেন না দাদা। আমার স্বামী যতই আমার কথায় বলুক কিংবা জামাই দিক না কেন, পাড়ার লোকে যে যাই বলুক না কেন, তবে আমি জানবো আপনি আমার দাদা। আরে সারা করবি না বৌমা না, আমার কারো উপর বিঘল হরিণ মিষ্টি হাসি আর দুষ্টু ইসরা। বাবু দুর্গানের চালা ফেলবো। হ্যাঁ হ্যাঁ বুঝা, এই ঘরে যারা ফের বাবু দাঁড়ান একটু দাঁড়ান।
ধান চুরি কেনে করবি হ্যাঁ বাবু তবে কর কোন রাতে বড় খুশি আছে বাবু কর কর আমি চাই ঘড়ি কেমন ঘড়ি ওদের খাইয়েছি আর নিজের স্বাচ্ছন্দ্য জীবন যৌবন সব কিছু চড়াই চলে দিয়ে সুখে সংসার করেছি তাই তো ছোট ভাইয়ের কথা এরা করতে পারবে বিলাসকে বোঝাতে হবে ওরে কাঞ্চন ফেলে দুটো কাছের বয়ে ঢুকে বলেছে ঘরের লক্ষ্মীকে পায়ে গেলে অলক্ষ্মীর পুজো করছিলে যত পারি এই হকার দাদাকে দুঃখ কষ্ট দে কিন্তু তোরা দুজন লাগে অপরকে ভালোবেসে গড়ে তুল সুখের স্বর্গ সংসার যদি স্বর্গ হয় সেই স্বর্গ থেকে আজ আমার বিদায় দাদা তুই হ্যাঁ দাদা হ্যাঁ ওরা যে আমাকে পাঠিয়ে দিল দাদা কেন আর বড় তো অপরে বাবু ওই পাশের মেয়েটা মানুষ মানুষ নয় গো মানুষ নয় ওরা শুধু টাকাই চিনে মানুষ চিনে না গো মানুষ চিনে না দুঃখিয়া তুমি কি বলছো আখি তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না আমার জীবন আকাশে নেমেছে বিচ্ছেদের আঘাত আর তোমার মাথায় পড়লো বিরামাইকে বজ্রাঘাত আখি ওরা ওরা বন্ধুগুলিকে বাড়ি থেকে দাঁড়িয়ে গিয়েছে বন্ধুগুলি রক্ত পরীক্ষায় ধরা পড়েছে কাল
আর দাদা বাবুকে আসতে বলবো রামচন্দ্রের আদেশে সীতামাকে বনবতে দিয়ে এসেছিল লক্ষ্মণ ভাই। আমিও পথিমুনি তোমাকে বনবতে দিয়ে যাচ্ছি। এই চন্দ্র, তুমি এই কুটিরামকে ক্ষমা করে দাও। পথিমুনি ক্ষমা করো, পথিমুনি ক্ষমা করে দাও, পথিমুনি ক্ষমা করো। দাদা আমি কোথায় যাবো দাদা? মৃত্যু ছাড়া জানাবার কোনো পথ খোলা নেই দাদা। কে বলে কোনো পথ খোলা নেই? এ তুমি থাকবে, ওর কাছে থাকবে। দাদা আমি কাল যদি রোগ নিয়ে আমি কোথায় যাবো দাদা বলো? কাল যদি রোগ নিয়ে আমি কোথায় যাবো দাদা? মৃত্যু ছাড়া যাবার আর কোনো পথ খোলা নেই দাদা, বিশ্বাস করো। মৃত্যু ছাড়া ভেঙে গেল, ভেঙে গেল আমার আশা, ভেঙে গেল আমার স্বপ্ন। অমৃত্যুর ভগবান, তুমি উত্তর দাও, কেন এমন করে উঠে গেল আমার মনের বিজলি? এখন 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 তোমার একমাত্র কাজ আমার এই সংসার বাগানটাকে নানা রকম মরশুমি ফুল ফুটিয়ে সাজিয়ে রাখা। শুধু সাজিয়ে রাখলেই চলবে না বাবু, ফুল যাতে একটু দেবতার পুজোয় লাগিয়ে সেই ব্যবস্থা করুন, নইলে ফুল ফুটাই যে বেটা। এসো এসো সেই গরিব জননেতার বাড়িতে। না বাবু, আমি মোটেই করি না, আর নেতা তো অবশ্যই, তবে জনগণের না। হ্যাঁ, তার মানে সত্যি করে বলুন তো সাধু বাবু, আমার কথা অতটা আমি সত্যি বুঝতে পারিনি। তুমি দেখছি খুব রসিক আছো। আরে বসিয়ে না বলে যে টুক করে বসে দিলেন সাধু বাবু। হ্যালো হ্যালো মাই ডিয়ার শিবব্রত, তোমার কথা ভেবে ভেবে আমার যে যৌবনের ফুলটাই শুকিয়ে গেল ডার্লিং। ঘুরে নিশ্চয় যাই। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সোনামুখী জেলে পড়ার আর মুসলমান পড়ার মেয়েদের শিক্ষা আর গরিবদের কিছু বস্ত্রদান করা হয়, তাই চুপ করো। তুমি জেলে পড়ে আর মুসলমান পড়ায় কোন এটা লেখাপড়া হলো কি না হলো এসব কথা আমি জানতে চাই না সেবাব্রত। ওইসব গরিব ছোট লোকগুলোর কথা শুনলে আমার গা বমি করে। বলবে ও সেবাব্রত, আইপিএস পাস করে তুমি যে কতগুলো ছোট লোকের পেছনে এইভাবে সময় দেবে আমি তো ভাবতেই পারছি না। বলিবা ও সেবাব্রতকে তিরস্কার না করে তুমি নিজেই গাইড করো না। বাপি আর কিছুদিন পরেই আমি তোমাদের বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ বলো সেবাব্রত, আমাদের এই সোনামুখী গ্রাম তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। সোনামুখী আবির রাঙা সকাল, দুই ধারে সবুজ ধান খেয়ে বাতাসে নবীন ধানের প্রবীণ গন্ধ, আর ওই দেখা যায় দিগন্ত বিস্তৃত নীল ফুল আকাশ। আহ, তোমার দেখছি রসবোধ আছে। কিন্তু বাপি তোমার সেবাব্রত কিন্তু দেখার চোখ নেই। কেন? কেন আবার এই অধমটা সোনামুখী ববিকে চোখে পড়ে না? সরি, সত্যি গ্রাম বাংলায় তোমার মতো মেঘ অত্যন্ত দুর্লভ। তবে লক্ষ্য রেখো, এখন আমার থেকে নিয়ে নাও। একটা ভদ্রলোকের বাড়িতে হিন্দু বলে ডাকাতি করতে এসছে সারাঙ্গারা। তারবাবু এগুলো আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
হ্যাঁ স্যার দেখবেন এই হারামজাদা যেন 10 বছরের আগে জামিন না পায়। আমার 50,000 টাকা আর কি বলি আজ আমি যাচ্ছি সাধু সামন্ত। আইন যখন তোমার হাতে, জেল আমার হবে। তবে জেল থেকে বেরিয়ে তোমার সঙ্গে আমার আবার মুলাকাত হবে। সেদিন কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে যাবো না। আজকের সমস্ত প্রশ্নের উত্তর তোমার গলায় আজই আমি সেদিন আদায় করে নেবো। সবাই আসি সঠিক বলে বিভিন্ন রকমের চলন্ত চিন্তা শুধু রাস্তা মুছে যাবো জীবনের যখন ফেরা এই আমার অঙ্গীকার তোদের অত্যাচার আন্দোলনের প্রতিবাদে অনেক দূরে গিয়ে এসেছিল। তুমি চাও সাধু সামন্তের প্রান্তে আগুন লাগিয়ে ওই ষড়গুলোর নেতা হতে? তাই তোমাকে পাঠিয়ে আনতে বাধ্য হলাম। এভাবে যে যে আমার বিরুদ্ধে মাথা তুলতে চাইবে তাদের আমি চিরদিনের মতো দুনিয়ার থেকে স্বাস্থ্য করার চেষ্টা করুন। দ্বিতীয় সাহেব, হোমিওপ্যাথিক শাস্ত্রে বড় কঠিন রোগ। এই রোগে সমাজ সংসার সংক্রামিত হয়। এই রোগে গরিব খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবক ধনিক তন্ত্রের গলা থেকে উত্তর চাইবে, কেন তোমরা প্রকৃতির নির্মল বাতাসে সাম্প্রদায়িকতার বিষ ছড়ালে? কেন তোমরা দেশের অর্থ ভাণ্ডার লুণ্ঠন করে নিজেদের পুঁজি বাড়ালে? কেন তোমরা বেকার যুবকদের বিপদে চালিত করলে? কেন কেন কেন? এ রোগ কিন্তু নাকশে ছাড়বে না, বেড়ে গোনায় উপশম হবে না, প্রাণ ফেটিলাতেও কাজ হবে না। এ রোগের একমাত্র ওষুধ রাম রহিমের মাঠে। এগিয়ে যাও রহিমে, এগিয়ে যাও। শয়তান সাধু সামন্তের মজুদের এই চক্রাতে যাচ্ছিল করে তোমাদের মসজিদ বাঁচাও। পরশুরামের মতো প্রতিবাদী মরুভূমির যুবকের মুক্তির দাবিতে তুমি চিৎকার হয়ে বলো, অন্যায় জুলুম আমরা মানব না। কোনো ভয় নেই। দেখছো তো বর্তমান দেশের অবস্থা আমাদের একেবারে পঙ্গু করে দিয়েছে ভাই। তাহলে এই অন্যায় অভিযানের প্রতিবাদ কি হবে না? নিশ্চয়ই হবে। কি করে রাম রহিমের মিলিত প্রতিবাদে কি অন্যায় প্রতিবাদ তোমাদেরই করতে হবে। আর বেশি ঠিক না, এই রাম রহিমের দেশে লোকগুলো ফেরানোর সময় দিচ্ছে না নাকি? আমাদের উপর তুমি এত নির্দিষ্ট খবর করো না। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন? আরে কানা চিস্তি
তার কাজে করবি তাও কি দেয় না। ওই মানুষটা কি জানো আপনার কাছে আমার তুমি আমার প্রাণ ভিক্ষা চেও না দাদা তোমার করুণার খাটনায় জন্ম সামনে নাই বলবে না দাদা আর ভোর হওয়ার আগে তোর মনে হাত ধরে অনাসিং বাইরে চলে যাবি। এটা আমার নয়, এর সাধু বাবুর। মানি না, এই অন্যায় হুকুম মানি না। কথা বলে তোর জিভটাকে ছেড়ে মনে রাখিস খানা চিস্তি না খানা চিস্তি। এই পুরুষের জন্ম ভিটে ছেড়ে কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? না না, এই 14 পুরুষের জন্ম ভিটে ছেড়ে কোথাও যাব না। এই যে আমাদের কৌশলের উপর পাঠ্যক্রমে বাড়ানো তোর মনের ভয়ঙ্কর কারণ গেছে এই তাই চলো দাদা তাই চলো এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে আমরা কোথাও নিয়ে চলো দাদা এই বিষাক্ত পরিবেশে যে আমার দম বন্ধ হয়ে আসছে আখি। কোন পাবে আমার সিঁদুর হারিয়ে গেল আমি জানি না দাদা কিন্তু আমরা কোথায় যাব বলতে পারো? জাহান্নামে যাবে ওর লোক, জাহান্নামে। মনে রাখিস নাম চাওয়ার খানা চিস্তি না খানা চিস্তি। সারা মহল্লা এই পথে এই খানা চিস্তি চুলো একটু মাথাটা সরাম চুলো জিও বাবা ওই যে টুকি দিকে ব্ল্যাক কালার প্যান্ট সিদ্ধান্ত মাইনে করা কত দেখাইছি না ফেস দেখাচ্ছে না আমার ফোনে ক্যামেরা দেখো আমার ফোনে ক্যামেরা দেখো দাদা বলে আমাকে লজ্জা নেই। আমার নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস বুঝা যাচ্ছে না দুনিয়ার কোনো দাদা তোকে ভোট বলে স্বীকার করবে না। রাজু ওর কথা তুমি কিছু মনে করো না শোনো আমি জানতে পারি দেখো ক্যামেরা দেখো আমি একটু শুয়ে পড়ুন। ব্ল্যাক কালার প্যান্ট আছে এসা বেশি না কম সেই বিচার তোমাকে করতে হবে। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। ওহো আমি জানতে চাই কি বলে আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা যাবো, নিশ্চয়ই যাবো। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূর্যকর ভোগে কীর্তি করা দেখার বিন্দু মাত্র ইচ্ছা হয় না। আমাকে তো তুই ভুলে যাস না, সেগুলো খুব শুনতে এটা ভালো লাগে হোটেল নয়, কার নয়, এটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন মেয়েটাকে দেখছি এই বাড়িতে এইরকম অসভ্যতাপনা দেখলে কি করবি তুই আর তোকে বের করবো রাস্তায়। বাবা তোদের মাথায় ফেললেও এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই তোদের সামনে পায়ের তলায়। ওহো ওই নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু রাখিস বস। খবরটা দাঁড়াবো পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার
বস তোকে হয় না বস ইয়াসিন আর পিটারকে খবর দে। ওকে বস আজকের মধ্যে যেন খুঁজে বার করে সত্য বেশি ডিএসপিকে আমি দেখতে চাই। আর এত বড় মুখের ফাটা এই সাধু সামন্তের সামনে বাজি হয়ে দাঁড়ায়। আসো উল্লাসের বোনকে খুঁজে বের করে খতম করা, নাহলে প্রমাণ হয়ে যাবে। এখানে কি চাই? তোর সাহস হয় কি করে এখানে আসতে? কাজ করতে চাস? তুমি দেখছি এই সবাইকে নতুন ডিএসপি ভাবতে শুরু করে দিয়েছ। রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষা পাত্র হাতে ভিক্ষা করে বেড়াচ্ছে আর চোখের জল ফেলছে। ওকে তুলে নিয়েছে, এখানে হাজির করতে পারবি? খুব পারবো, খুব পারবো। ক্ষমা করবেন ভগবান তোকে কোনোদিন চোর শালে বেশি কথা বলে শালি খতম করে দেবো। চুপচাপ চুপচাপ চলে আয়। আমার মতো একটা ভিখারিকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমি তো বেশ ভিক্ষা করি, কোনো রকমে বেঁচে আছি। তবে কেন তুমি আমাকে জোর করে রাস্তা থেকে তুলে আনলে বলো? উত্তর দাও। সোজা আঙুলে ঠাই, আঙুলটা। এখানে তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা দাদা কতদিন পর তোর মুখে মধুমাখা দাদা ডাক শুনলাম। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাদা দাদা তুই আখিকে যেমন করে পারিস ফিরিয়ে নিয়ে আয় দাদা। ও বাবা, দেখছি ভূতের মুখে রাম না। না দাদা না, রাম রাম নয়। আখিকে বাড়ি থেকে দূর করে দেওয়ার জন্য বাপের মিথ্যে সার্টিফিকেট দেখে ওকে শুধু এই সংসার থেকেই নয়, এই পৃথিবী থেকে এই সমাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কবি কি বলছিস তুই? যা বলছি সেটা চন্দ্রের সূর্যের মতো সত্যি। যা, যদি পারিস তাহলে তুই আখিকে শয়তানের কবল থেকে ফিরিয়ে নিয়ে আয়। আখিকে বাঁচানো গেলেও আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না দাদা। তুই যেমন করে পারিস আখিকে ফিরিয়ে নিয়ে আয়। আখি আখি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ দাদা। ও ভগবান, এই আমি ঠিক করলাম। বাবার কথায় বিশ্বাস করে কার নদীর ভয়ে আমি আখিকে দূরে সরিয়ে দিলাম। অথচ আখি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। দাদা আখি গ্রন্থ ঠান্ডার মতো কাঁদতে পারে, দাদা কিশোরী নদীর মতো ঠিক ঠিক করে হাসতে পারে। তাই তো কি ভোলা যায় না, বুঝতে পারি না। বাবু কে? আমি ঘটক বোঝা। তোকে তো আমি বারবার বলেছি
সুবিধা হয়েছে না পল্লব আর যাই হোক অমানুষ নয়, মাতাল কিন্তু বেতাল নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। না বাবু না, তৃতীয় বিয়ে আর আপনাকে করতে বলিনি। শুধুমাত্র শুধু সতী লক্ষ্মী বউটাকে ওই শয়তানদের হাত থেকে রক্ষা করো। কি হয়েছে আখি? গুন্ডা কারা শিশি আখিকে ওই স্টেশন থেকে তুলে নিয়ে চলে গেছে। গুন্ডা কালা চিস্তি, গুন্ডা কালা সৃষ্টি, সে তো কমপ্লিট পোস্টার গুন্ডা। তবে কি আমি পালাই ছোট বাবু, নাহলে পুরা দেখতে পেলে আমাকে আবার খুন করে ফেলবে। সারা জীবন অনেক পাপ করেছি, ওই আখির খবরটা দিয়ে একটু পূর্ণ করতে চাই বাবু, একটু পূর্ণ করতে চাই। যাবো যাবো আজকে শয়তানের কবল থেকে উদ্ধার করতে। উল্পাড়কে ছুটে যাবো ওই সাধু সমিতির গোপন রাস্তা নয়, যারা মিথ্যা অপবাদ দিয়ে আখিকে পল্লব কাছ থেকে কেড়ে নিয়েছে। আর যারা আমাকে মাতাল সাইছে তাদের আমি কাউকে ক্ষমা করে করবো না। কোথায় লুকিয়ে রাখবি শয়তান আমার পিয়াকে? যেখানে লুকিয়ে রাখ, খুঁজে আমি বের করবই। আখিকে উদ্ধার করতে না পারলে পল্লব জীবনটাই যে ব্যথা। পেঁয়াজ আমারে কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা আমি জীবনে মনে কখনো বলতে পারি। আমি যদি কেউ হয়, কিন্তু বেরোনো খুব কঠিন। নামটা আমার কানা কিস্তি। আমার কোন আমলে এই তোরটাকে তুলে দিয়েছি আমার পাশে পাশে। আর তোর ভেতরটাকে দুনিয়া থেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে না। সাবধান, খুব সাবধান। আর বছর লোক অমান্য করলে আর একমাত্র শাস্তি মৃত্যু। কেন তোমার তো হৃদয় সাই, তোমার পরম সঙ্গিনী, কিন্তু আজ যে আর কোনো জায়গায় ফেরার পথ নেই বাবু। সত্যি আপনার কোনো ফেরার পথ নেই। That's like it. এই তো খুব সহজেই বুঝতে পেরেছো দেখছি। বিলাস ইমিডিয়েটলি পেটটা বল বর্ডারে যেতে হবে। আর গ্লোবাল বর্ডারে থাকবে উসমান খান, বিদেশি অস্ত্র বুঝাই করে গাড়ি আসবে। এই ভারতে বাজারে চড়া দামে বিক্রি হবে। আমাদের বস কে কাপুরে হুকুম অমান্য করলে প্রচুর টাকা পাবে, যে টাকা সারা জীবনে শেষ করতে পারবি না। যাওয়ার জন্য প্রস্তুত হয়ে, আর হ্যাঁ তোর সঙ্গে এই কানা চিস্তি হয়ে যাবে। তবু তোমাকে যেতে হবে, কারণ অনেক আগেই আমরা বিক্রি হয়ে গেছি। তবে এবার শেষ যাওয়া ফিরে শোনার ইচ্ছা হয়। ফিরে যাবো আমার দাদার কাছে, হাত ধরে গেলাম ওদের কাছে, মামাটি মানুষের কাছে, মামাটি মানুষের কাছে। আচ্ছা রবিবাবু, আজ শুনি, তবে এই অপারেশন সাকসেসফুল করে আপনি আবার গুড বাই। তো বলছি জানি না, তোমার নামে অনেক এলিগেশন পড়ছিলাম। সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বালির বাঁধ দিয়ে
সাগরের গতি রোধ করা যায় না স্যার। দেশের কোথায় কোথায় ছিল আপনাদের কর্তব্য যখন একটা গরিব মেয়েকে ওই অর্থ রাজত্বের অহংকারে সাধু সামন্তের মতো ব্যক্তি নিজের পুত্রবধূ স্বীকার না করে ঘর থেকে যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছিল। গরিব হকার উল্লাস মন্ডলকে লাঠি মেরে চরম অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিল। আমার মতো একজন শিক্ষিত বিকারকে মিথ্যে অভিযোগে জেল খেটে। হ্যাঁ, ধনী শত্রু এই এলাকার ত্রাস ধূমকেতু। বাট রিমেম্বার, আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরাবাদের ধনী সাধু সামন্তকে পুলিশ জালে জড়িয়ে ধরেছে। ওই পুলিশের জাল ছিঁড়ে বেরোতে সে পারবে না। পুলিশ আমি তো সেই পুলিশের কথা বলছেন স্যার, যাদের হাতে গুন্ডা সমাজ বিরোধীদের সাহিত্য করার জন্য অস্ত্র। বাপরে, তো তুমি এখানে? সরি মিস ববি, সোনামকে একটা জানোস মালারকে ধরার জন্য আমাকে তোমার সঙ্গে মিথ্যা পরিচয় দিয়ে অভিনয় করতে হয়। শিবাপ্রিত, আমি আপনি হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে ঠিক চিনেছি। পরশুরাম। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ হ্যাঁ, ধনী শত্রু গুন্ডা সমাজ বিরোধীদের সাহিত্য করার জন্য অস্ত্র থাকার সত্ত্বেও নিজের জীবন বাঁচানোর জন্য তারা ওই টেবিলের তলায় আশ্রয় নেয়। তারা কি পারবে এই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে? যারা রাজনৈতিক তার নির্দেশে কাজ করে, যারা ঘুষ নিয়ে কালোবাজারি সমাজ বিরুদ্ধে আশ্রয় দেয়, তারা করবে ওই সাধু সামন্তের বিচার। পুলিশের দায়িত্ব কর্তব্য করতে উপেক্ষা করার অধিকার তোমার নেই পরশুরাম। আমার মতো একজন শিক্ষিত বিকারকে মিথ্যে অভিযোগে জেল খেটেছিল। কোথায় ছিল আপনাদের কর্তব্যবোধ? কর্তব্যবোধ দেখতে চান? কারগিলে যান, যারা লোকের রক্তে ভারতের সীমান্ত বীরভূমের বীর সন্তান ওই রাজেশ রায়ের মতো যারা ওই সাদা বড় পরিবার করা আছে, ওই বিবেক ছিঁড়ে তুলে তুলে জানতে জানতে আমাদের যাত্রাপালা এখানে শেষ হলো। ইন্দ্র